আমরা যত শ্রোতা আছে তাদের গুড ইভিনিং স্যার। যে কথা বলা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়ে, সেই গুড ইভিনিং স্যার দিয়েই আমি শুরু করি আজকের আলোচনা। খুব ইন্টারেস্টিং আলোচনা। এই ধরনের আলোচ্য বিষয় চট করে কেউ ভাবে না। যাই হোক, বিষয়টা এসেছে ভোট চুরি এবং সেই সঙ্গে তার সঙ্গে কোন স্যার SIR, এই স্যারের কোন যোগ বা কি থাকতে পারে। চুরি তো সবাই জানে, চুরি বিদ্যা বড় বিদ্যা, অবশ্য যদি না বড় ধরা। চুরি বিষয়টা তো আজকের নয়, খুব প্রাচীন। তবে আজকের যে আলোচনা চুরির যত প্রাচীনতম গল্প বা লেখা আমার নজরে এসেছে, তাও কিন্তু এরই সঙ্গে সম্পর্কিত। সাধারণত যারা রাজনীতি শাস্ত্র বা পলিটিক্যাল সায়েন্স স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের শেখানো হয় যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা রুশো প্রথম বলেছিলেন যে দেশে শাসক বা রাজা অ্যাবসলিউট নয়, তিনি মানুষের কাছে দায়বদ্ধ। তার কারণ এই মানুষই তাকে রাজার সিংহাসনে বসিয়েছে। তবে এই কথাটা পুরো ঠিক নয়, কারণ আমরা খুঁজে পাই 2500 বছর আগে গৌতম বুদ্ধ এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা বলেছিলেন, প্রসঙ্গে বলেছিলেন। তার মধ্যে স্যারও যুক্ত আছে, তার মধ্যে চুরিও যুক্ত আছে। তবে ভোটটা চট করে বলা যাবে না। গল্পে যা আছে, রাজা কি করে হলো, হঠাৎ মানব সমাজে রাজার আবির্ভাব কি করে হলো, ইনস্টিটিউশন অফ কিংশিপ, সেটা বুদ্ধের মতে এই চুরি থেকে হয়েছে। কারণ সেই আদিকালে মিনস অফ প্রোডাকশন, অঢেল, জল, জমিন, এগুলো, আলো, বাতাস, অঢেল। সুতরাং কোন রাজা ছিল না। সত্তা বা মানুষেরা যে যার খালি জমিতে চাষবাস করে সুখে শান্তিতে ছিল। কিন্তু হঠাৎ একদিন একজন দেখলো তার চাষ করা ক্ষেতের শস্য কেউ কেটে নিয়ে গেছে। প্রথমে ভাবলো যে হয়তো ভুল করে নিয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল। তারপরে দেখে যে আরো কয়েকজনের ওরকম হচ্ছে। তারপরে যখন অনেকের ক্ষেতের শস্য কেউ কেটে নিয়ে যায়, তখন তারা
সম্মিলিতভাবে ঠিক করলো, আরে এটা কি হচ্ছে, এ তো চুরি। সুতরাং এই চোর ধরবার জন্যে, দেশে একটা আইন কানুন করবার জন্যে মহা সামন্ত বা রাজা সমাজে প্রতিষ্ঠিত হলো। তাকে বলা হলো তোমার এইসব কাজ করার দরকার নেই, তোমাকে আমরা আমাদের শস্য থেকে শস্য দেব, তোমার কাজ হবে এই যে চুরি হচ্ছে এই চুরি ঠেকানো এবং ভালো লোককে প্রশংসা করা এবং দুর্জনের দমন করা। এইভাবে, সুতরাং ইট ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট যে রাজারা, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট অফ কান্ট্রি, তিনি যে স্যালারি পাবেন, তিনি যে সুযোগ সুবিধা প্রিভিলেজ পাবেন, তার জন্যে তার দায়বদ্ধতা আছে, কন্ট্রাক্ট আছে, সে সার্ভিস দেবে। এই যে দেখা গেল চুরি, তা থেকেই এই রাজার সিংহাসনটা এসেছে। পরবর্তীকালে ধীরে ধীরে দেখা যাচ্ছে এই রাজার সিংহাসনটা দখল করবার জন্যে বা রাজ সিংহাসনটাকে বা রাজত্বটাকে হাতের মুঠোর মধ্যে রাখার জন্যে চুরি বিদ্যাটাকেই মহাবিদ্যা হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো আমরা অন্যান্য চুরি ইত্যাদির বিষয়ে যাব না, আমরা এই যে রাজনৈতিক যে ভোট চুরি, ভোট কি করে চুরি হয় এবং ভোট কেন চুরি হয়, সেই বিষয়টা আলোচনায় তুলে ধরব। ভোটটা কবে থেকে এলো? ভারতবর্ষে রাজতন্ত্র চলেছে, নবাবতন্ত্র চলেছে, সাম্রাজ্য চলেছে, বড় রাজা ছোট রাজা তারা তলোয়ারের জোরে রাজত্ব দখল করেছে। একজন ঐতিহাসিক খুব সুন্দর ইংরেজি লিখেছেন, A kingdom conquered by the sword must be retained with the power of sword. তলোয়ারের শক্তি কমে গেলে রাজত্বটা আর থাকে না। কিন্তু এটা গেল সেই প্রাচীন যুগের, মধ্যযুগের, এমনকি ভারতবর্ষে আধুনিক যুগের পূর্ব পর্যন্ত এই অবস্থা থেকে আমরা ভারতবাসীরা আধুনিকতার যুগে প্রবেশ করলাম। আধুনিকতাকে আমরা কিভাবে বলবো? ভারতবর্ষের ঐতিহাসিকেরা 3 ভাগে ভাগ করেছে, প্রাচীন, মধ্য এবং আধুনিক। এই যে আধুনিক যুগের ক্যারেক্টারিস্টিক্সটা কবে থেকে কিভাবে শুরু হলো তা ঐতিহাসিকরা, সমাজতাত্ত্বিকরা বিশেষভাবে উল্লেখ করে না, আলোচনা করে না। তবে এক কথায় বলা যেতে পারে, সন তারিখ দিয়ে নয়, আধুনিকতার প্রত্যন হচ্ছে যখন থেকে বুলেট নয়, ব্যালটের রাজত্ব শুরু হলো, তখন থেকেই আধুনিক যুগের ভারতবর্ষে পত্তন হলো। তলোয়ার নয়, বুলেট নয়, হলদিঘাটির আর কুরুক্ষেত্রের মহাভারতের যুদ্ধ নয়। আধুনিক কালে যখন থেকে ভারতবর্ষে আধুনিকতার পত্তন হচ্ছে, কি দিয়ে শুরু হচ্ছে?
ব্যালট দিয়ে। রাজত্ব দখল করবে, শাসক হবে বাই মিনস অফ ব্যালট, নট বুলেট। এই ব্যালট আমরা সবাই জানি কাকে ব্যালট বলে। আজকাল আর ভারতবর্ষে বহু বছর ধরে ওই ব্যালট পেপারটা তুলে দেওয়া হয়েছে। এই তুলে দেওয়াটার পেছনেও একটা চুরিবিদ্যার কায়দা। চোর কেউ সিধেল কেটে চুরি করে, কেউ হাত সাফাই করে, কেউ জবরদস্তি কেড়ে নেয়, তখন সেটাকে বলা হয়, সেই চুরিটাকেই বলা হয়, অর্থাৎ অপরের ধন আত্মসাৎ করাকেই আমরা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বলবো। তো এই যে ব্যালট অর্থাৎ একটা ভোটার কার্ড বা ভোট দেওয়ার ফ্র্যাঞ্চাইজ বা সাফরেজ, তা দিয়ে শাসক নির্বাচিত করবার যে অধিকারপত্র, সেই ব্যালটের মাধ্যমে আধুনিক যুগে দেশের রাজা এবং শাসকেরা, শাসক বনে রাজা বনে, রাজা তো হয় না, অর্থাৎ দেশ চালানোর গভর্নমেন্টের কর্ণধার হচ্ছে। কোথাও প্রেসিডেন্ট বলা হয়, কোথাও প্রাইম মিনিস্টার বলা হয়, কোথাও চিফ মিনিস্টার বলা হয়। এখন এই যে ব্যালটে উত্তরণ, বেয়োনেট এন্ড বুলেট ছেড়ে দিয়ে সেই হলদিঘাটি, কুরুক্ষেত্র, ব্যাটল অফ বক্সার, ব্যাটল অফ পলাশি, এইগুলোকে ভুলে যে ব্যাটল ফিল্ডটা কোথায় হলো, নানান স্কুল, কলেজ বা এই ধরনের জায়গাগুলোতে পোলিং বুথ অর্থাৎ ওই ব্যালট বক্স রাখা থাকে। সেই ব্যালট বক্সে যার যার ইচ্ছা মতন ব্যালট পেপারে ছাপ্পা মেরে তাতে দেওয়া হয়। সেগুলো কাউন্টিং করে যে ম্যাক্সিমাম ব্যালটের সমর্থন পায় ক্যান্ডিডেট, সে নির্বাচিত হয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, এই শাসকের সিংহাসন। সেই জন্যে কেউ কেউ বলে যে আজকাল গণতন্ত্রের যুগে এই পদ্ধতিটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি, কারণ কান্ট্রিগুলো রিপাবলিক, প্রথম রিপাবলিক তৈরি হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রিপাবলিক অফ আমেরিকা। ভারতবর্ষের শুধু পাসপোর্টেই ওই কথাটা লেখা হয় রিপাবলিক অফ ইন্ডিয়া, নইলে রিপাবলিক কথাটা প্রায় আমরা ভুলে যাই বা ভুলে যেতে ভালোবাসি। রিপাবলিক কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং ওই বংশানুক্রমিক শাসক বর্গের কাছে দুঃশব্দ। যারা ভেবেছিল যে আমাদের এই রাজত্ব, আমরাই পরপর ডাইনাস্টিক, সেই জন্য ভারতবর্ষের ইতিহাসগুলো ডাইনাস্টিক হিস্ট্রি, অমুক ডাইনাস্টি 100 বছর, তারপরে ডাইনাস্টি 200 বছর, তারপরে কেউ 50 বছর, এইভাবে ডাইনাস্টিক। এই ডাইনাস্টিক যারা ছিল তারা ঘেমে ভয়ে ভূত হয়ে উঠল যে সর্বনাশ করছে। এই যে ব্যালটের মাধ্যমে, ব্যালট বক্সের মাধ্যমে রাজা বেরিয়ে আসবে, রাজা আর দেশের রানীর কোখ থেকে বেরোবে না। মেথর, ধাঙর, চণ্ডাল, মুচি, ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য সকলার ভোটে
রাজা নির্বাচিত হবে। এই হচ্ছে ভোট, যা দিয়ে শাসক গোষ্ঠী বা শাসক সম্প্রদায় বা শাসকদের তৈরি করা হয়। এই ভোটটা ভারতবর্ষে এই এনফ্রাঞ্চাইজমেন্ট ছিল না। ব্রিটিশরা রাজত্ব দখল করার পরেও বহু বছর 1757 ব্যাটেল অফ পলাসি, তার থেকে 130 বছর পেরিয়ে তখনও তারা সেই বেয়োনেট আর বুলেট দিয়েই করেছে শাসন শোষণ। এত বছর পরে ওই ব্যালট, বুলেট ছেড়ে ব্যালটের পথে এসেছে। সুতরাং সেই সময়কার বিষয়টাকে যা ওই ইংরেজ শাসকেরা বলেছে, সুতরাং শব্দগুলো ইংরেজিতেই এসেছে। ভোটাধিকার বা এনফ্রাঞ্চাইজমেন্ট নির্দিষ্ট কোয়ালিফিকেশন সম্পন্ন গ্রামের মানুষেরা আপ টু দ্য লেভেল অফ সাবডিভিশন তারা ভোট দিয়ে আজকে যে পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি সেই পর্যায়ের সকলকে নির্বাচিত করবে। এটা লর্ড রিপন 1882 ডিক্লারেশনে প্রথম দিচ্ছেন। এই যখনই ভোট দেওয়ার শুরু হলো ভোট চুরির প্রয়োজন। কেন? ওই যে প্রভুবর্গ বা শাসক বর্গ, ডাইনাস্টিক রুলার যারা, সেই শাসকেরা তো সংখ্যায় অত্যন্ত কম। ভারতবর্ষের হিন্দু শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে ক্ষত্রিয়রাই কেবলমাত্র শাসক শোষক হবে, তারাই সেই তলোয়ার ঘুরিয়ে রাজ সিংহাসনে বসবে। অবশ্য শাস্ত্র লঙ্ঘন করে ব্রাহ্মণেরা ওই রাজদণ্ড বহু ক্ষেত্রে দখল করে বসে আছে। পোপ এন্ড জার, ওই দুই শক্তি দিয়ে ব্রাহ্মণ্য শক্তি এক দানবীয় শক্তিতে পরিণত হয়ে ভারতবর্ষে উদয় হয়েছে। স্বাভাবিক, পোপ এন্ড জার দুটোই যদি হয় তাহলে তো হেনরি এইটকে পোপের কাছে ডিভোর্স নেবার জন্য আবেদন নিবেদন করতে হতো না। তাহলে তো হেনরি এইটকে অ্যাংলিকান চার্চ বানিয়ে নতুন পোপ ইংল্যান্ডে তৈরি করতে হতো না। কিন্তু ভারতবর্ষে ব্রাহ্মণেরা, এই যেমন যখন একটা ইসলামিক অ্যাডভেন্ট হয়, দাহির হি ওয়াজ এ ব্রাহ্মণ, বহু ব্রাহ্মণ শাস্ত্রে কিন্তু বলা হয়েছে তারা বিদ্যা শিক্ষা, তপস্যা, রিলিজিয়াস স্পিরিচুয়ালিটি ইত্যাদি ইত্যাদি করবে, ন্যায় নীতি শেখাবে, কিন্তু এরা সব রাজত্ব হয়েছে। তো এই যে পোপ বিকেম জার, সো দিস অ্যাবসলিউট পাওয়ার একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছিল। তার থেকে এই ইসলামিক পাওয়ার প্রথম দিকে তারাও এদেশে কোন রকম গণতান্ত্রিকতা, জনগণের জন্য কোনো কিছু ভাবা করা, উত্থান বিকাশ, এ সমস্ত দিকে কোন রকম দায় দায়িত্ব নেয়নি, শুধু শাসন শোষণ করেছে। ওই জন্য বার্নিয়ার এক জায়গায় বলেছেন যে বাদশাহদের, আমির ওমরাহদের মাথার মুকুটের
যে হীরা মণি মাণিক্য শোভা পায়, জল জল করে, সেগুলো আর কিছুই নয়, অভুক্ত প্রায় উলঙ্গ কৃষকদের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুর ক্রিস্টালাইজড ফর্ম। এবং শুধু ওখানে নয়, সর্বত্র প্রাচীন কাল থেকে এদেশের শাসকেরা, এই মাটির শাসকেরা, কোন বিত্তবান সমাজ, ঐশ্বর্যশালী সমাজ হতে দেয়নি। তারা ওই কয়েকজন মাত্র আরামে আনন্দে they rolled in wealth, wine and women। এগুলো ইতিহাসের বইতে যারা যাবে তারা দেখতে পারবে, বর্ণনাগুলো আছে অনেক ভদ্রভাবে, অনেক সুস্থভাবে যা বর্ণনা, সেগুলো গায়ে কাটা দেবে। তো এই যে অবস্থায় তারা মুষ্টিমেয়, 4-5% বেশি নয়, তারা এতদিন তো সেই 4-5% বন্দুক গুলি বেয়নেট দিয়ে চালিয়েছে, চালানো সম্ভব। একজন বন্দুকধারী কয়েক হাজার লোককে হুকুম চালাতে পারে। কিন্তু এই যে গণতান্ত্রিকতার এই যে ভোট এলো, এবং ভোটের অধিকার ধীরে 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 আরো বেড়ে গেল। লর্ড রিপন 1882-তে যাদের দিয়েছিল ট্যাক্স পেয়ার অ্যান্ড এডুকেটেড, তারপরে তো আরো আরো ধীরে 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 ধীরে, যেমন ভারতবর্ষে পরবর্তীকালে আগে 21 বছর ছিল না, আরো ভোটার চাই, সুতরাং আরো ভোটারের জন্য 18 বছর করে দেওয়া হয়েছে। ভোটারের সংখ্যা কম হয়ে গেলে ওরা আরো নিচে যাবে। তো এই যেভাবে ভোটারের সংখ্যা বেড়ে গেছে, এই সংখ্যাতে ওই যে ব্রাহ্মণেরা, যেমন বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে 2.5-3%, উত্তরপ্রদেশে সব থেকে বেশি 4%। এখন এই 4%-এর বাইরে তো ওই চামার, ভাঙ্গি, চান্ডাল উত্তরপ্রদেশে 25%, বেঙ্গলে প্রায় 35%, সর্বত্র এই রকম ব্যাপারটা। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকওয়ার্ড কাস্ট রয়েছে, যাদের ঘৃণা এবং ওই কি বলে শ্রম করা ছাড়া অন্য কোনো অধিকার দেওয়া হয়নি। সাব হিউম্যান বিইং, ওরা নন হিউম্যান, এগুলা সাব হিউম্যান বিইং। এই যে এদের সংখ্যা প্রায় 85%, তার থেকে বেশিও হতে পারে 90%। তাহলে এবারে তাদের ব্যালটের সামনে ওই 5-10%-এর ব্যালট কিছুতেই খাড়া হয়ে দাঁড়াতে পারে না। ভদ্র ব্যবহার করে, হিন্দু হিন্দু ভাই ভাই করে, কিছু যদি ভোট পায়, পিঠে হাত বুলিয়ে বাড়ির চাকর বাকর বা কোম্পানিতে কাজকর্ম করে এরকম লোকদের নিয়ে, তাতেও তো তারা সেই মসনদ দখল করতে পারে না। সুতরাং मान्यवर काशीराम जी खूब सुंदर बोलते, अरे हम क्यों वोट रिगिंग करेगा, हमारा तो भोला किसान का खेती है, वोट ही वोट है, 90% 100 में है हमारा वोट, तो हम क्यों चोरी करने जाए भला, हम क्यों रिगिंग करेगा, हम क्यों वोट खरीदने जाएगा। उन्हीं तो उल्टो स्लोगान दिलेन, केनार चुरी करा एक ही व्यापार, उन्हीं उल्टो स्लोगान दिलेन, भाई शुधु वोट दिले चलबे ना, वोट का साथ साथ नोट भी देने पड़ेगा,
क्योंकि वोट देके तो तुम मेरे को एमपी एमएलए बना लिया, अब मेरे फटा हुआ कुर्ता पहन के तो हम वहां अंदर नहीं जा सकते, अच्छा कपड़ा भी तो चाहिए ना, कम से कम साइकिल भी तो चाहिए, पैदल तो नहीं जा सकते पार्लियामेंट, तो নোট भी দেব। ওনার ক্ষেত্রে সেটা সম্ভব, কারণ ওনার খ্যাতিতে ভোটই ভোট, ভোট চুরি করবে, রিগিং করবে কারা? যাদের ভোট নেই। এখন এই যে ভোট চুরির ব্যাপার, বোঝা গেল কেন ভোট চুরি করতে হয়। এই ভোট চুরির মামলায় সব থেকে প্রথম বড় যিনি ফেসে গেলেন, তার ভোট এত চুরি হয়ে গেল যে তিনি হেরে গেলেন। কে তিনি? ডক্টর বি আর আম্বেদকর। সংবিধান লিখেছেন, তারপরে উনি দুবার ইলেকশন লড়লেন পার্লামেন্টে ঢুকবেন বলে, তা ওনার ভোট এমন চুরি হলো একবারও জিততে পারলেন না। এমনকি দ্বিতীয়বার উনি কোর্টে পৌঁছে গেলেন, দিল্লিতে নির্বাচন কমিশনে মামলা করলেন। মামলা করলেন কাদের বিরুদ্ধে? ওই যাদের সঙ্গে অ্যালায়েন্স ছিল, সেই কমিউনিস্ট আর ওই সোশ্যালিস্ট জয়প্রকাশ নারায়ণ ইত্যাদি ইত্যাদি লেবার মেম্বারদের সঙ্গে। কারণ উনি তো শিডিউল কাস্টদের জন্য প্রথম থেকে শুরু করেননি, উনি করেছেন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। তো পরে তো ওই নৈতিক কারণে 1942-43-তে তাকে বলা হলো তুমি তো দুটো করতে পারো না রিপ্রেজেন্টেশন, either choose the untouchable, be the leader of untouchables, or be the leader of labor, what you are doing. স্যার ট্র্যাফোর্ড ক্রিপস সিদ্ধান্ত দিয়ে দিলেন। সুতরাং 1943-তেই প্রথম ডক্টর আম্বেদকর শিডিউল কাস্ট ফেডারেশন করে করতে কোথাও জিততে পারেন না, ওই ভোটটোট চুরি হয়ে যায়, কিনে নেয়। শেষ পর্যন্ত কি হয়েছিল সবাই জানে। বাংলার কিছু উদ্ভট প্রকৃতির পলিটিশিয়ান তাকে ভোটটোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছিল 46-এ। তো এই যে ভোট চুরির প্রথম ভিকটিম কিন্তু ডক্টর আম্বেদকরকেও হতে হচ্ছে। উনি বলেছেন সে সমস্ত ওই ওনার অনেক বই বেরিয়েছে তো, ভলিউমস, রাইটিংস অ্যান্ড স্পিচেস, যে টাকা জলের মতন টাকা ব্যয় হয়েছে, আমরা অত টাকা দিয়ে কি কোথা থেকে পাবো, আমরা করতে পারি না। এই যে ভোট চুরি, ভোট কিনে নেওয়া, আমি ছোটবেলায় দেখেছি। তখন আমি যেখানে থাকতাম, কলেজ লাইফ, স্কুল লাইফ, বস্তি অঞ্চল, সিপিএম আর কংগ্রেসের রোজ মারামারি, 70-এর দশক, বুথ ক্যাপচার হচ্ছে। সিপিএম এর এলাকাতে যত বুথ আছে তারা ক্যাপচার করেছে, পাশের আবার এলাকা যেটা কংগ্রেসীদের, তারা ক্যাপচার করে রেখেছে। ভোট চুরি দিনে দুপুরে। আমি তো একজন কাডার ছিলাম, সুতরাং আমি তাতে একজন হিস্সাদার।
ওই ব্যাংকে যেমন নোট গনে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সেই পুরো বাঞ্চ অফ ব্যালট ছিনিয়ে নিয়ে একজন ওরকম টাকা গোনার মতন গুনে যাচ্ছে, আর একজন ধাপাধাপ করে ছাপ্পা মারছে। ওই জন্য এগুলোকে বলা হয়েছে ছাপ্পা ভোট। উত্তরপ্রদেশে দেখেছি, গেছি ক্যাম্পেইন করতে, এলাকার যারা শিডিউল কাস্ট এমনকি কিষান, ওই দিক দিয়ে অজিত সিং, এদের কিষানদের বড় পশ্চিমী উত্তরপ্রদেশে দিল্লির পাশে, ওখানে তাদের আসতে দেওয়া হয় না, গ্রামের থেকে বাইরে বেরোতে দেওয়া হয় না, যেখানে বুথ আছে সেখানে তাদের দেওয়া হয় না। যেগুলো কেনা হচ্ছে সে তো পরের কথা, তাদের ভোট দিতেই আসতেই দেওয়া হয় না, কিন্তু ভোট পড়ে যায়। কলকাতায় দেখেছি, কাকিমা কাকু আপনাদের কষ্ট করে যেতে হবে না, আমরাই দিয়ে দেব। কিন্তু এগুলো ইন্টারন্যাশনালি ন্যাশনালি এমন বিদিকিচ্ছিরি সিচুয়েশন পয়দা করেছে যে সেগুলো এখন বন্ধ হয়েছে। তখনও ছিল যেটা ভোটার লিস্টে নাম তুলবে না, দেখছে এরা এরা এই এলাকার লোকগুলো ভোট দেয় না আমাদের, সুতরাং সেখানে পার্টিকুলার পলিটিক্যাল গ্রুপ, যারা সব পলিটিক্যাল গ্রুপ, এর মধ্যে কোনো সিস্টেম, তারা যে এই এদের ভোটার লিস্টে নাম হবে না, বা এরা এদের নামগুলো কেটে দাও, কেটে দিয়ে নতুন ভোটার লিস্ট যখন আবার বেরোয় দেখা যাচ্ছে তাদের নাম নেই। এই যে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া, যাতে তারা ব্যালট আর প্রয়োগ করে তাদের ইচ্ছা মতন না করতে পারে। এটা আজকের নয়, আজকে রাজীব গান্ধী, অনারেবল ইয়াং লিডার, তিনি, রাজীব গান্ধী না সরি রাহুল গান্ধী, তিনি খুব চেঁচিয়ে বলছেন যে ভোট চोरी हो रहा है, যে ভোটার নেই তার ভোট, যে লোকটা নেই তার ভোট আছে। আবার উনি কি কি সমস্ত প্রমাণ দিচ্ছেন। আসলে নানান রকম ভাবে ভোট চুরি হয়। যে ভোটটা আমি পেতাম সেই ভোটটা চুরি হয়ে গেছে বা কেনা হয়ে গেছে, অন্য কারোর কাছে, অন্য কারোর পকেটে, ঝুলিতে সেই ভোটগুলো পড়েছে। তা এখন এই করতে যে দেখছে যে এটা একটা বিপজ্জনক পরিস্থিতিতে যাচ্ছে, তো যারা পজিশনে আছে, অপোজিশনে আছে, দ্বিতীয় পলিটিক্যাল পার্টি আছে, দ্বিতীয় আর তৃতীয় যারা এই যে দলিত, আম্বেদকর বা পিছড়ে পড়া বিভিন্ন সংগঠন, তারা স্বাধিকার বোধ নিয়ে, সেলফ রেসপেক্ট এবং তাদের এই যে সাংবিধানিক বা গণতান্ত্রিক যে শিক্ষা এত কাল ধরে হয়েছে, ইয়াং জেনারেশন, ওই যে নেপাল টেপালে যেটাকে বলে জেনজি, তাদের যে একটা উত্থান বা তাদের যে একটা বহিঃপ্রকাশ, তার থেকে বাঁচবার জন্যে আবার নতুন ওই যে এসআইআর ইত্যাদি ইত্যাদি করে অমুক নেই তমুক নেই, তাদের ভোটের থেকে বাদ দিয়ে দাও। আসলে দেখুন, ক বছর আগে ওই যে 19 বছর ছিল, 19-এর থেকে 18 করা হয় না, আরো ভোটার হওয়া দরকার। এবং দিল্লিতে দেখেছি প্রতিটি স্কুল থেকে প্রিন্সিপালরা বলছে, তোমরা ভোট দিতে যাবে, তোমার বাবা মাকে বলবে যে সমস্ত প্যারেন্টসরা ভোট দিচ্ছে তাদের ছেলে মেয়েদের আমরা কিছু মার্কস বেশি দেব।
নানান রকম ভাবে প্রচার প্রসার হয়েছে যে ভোট দেওয়াটা একটা মহান কর্তব্য। আমি ভোট দিতাম না, আমাকে যারা খুব শ্রদ্ধা করে, दादाजी आप वोट देंगे नहीं देंगे, क्यों, ये तो पवित्र कर्तव्य है। हाँ, वोट देना पवित्र कर्तव्य है, बट वोट देने का मतलब आई चूज माई रिप्रेजेंटेटिव फॉर द पार्लियामेंट और द असेंबली। नाउ आई कैनॉट चूज a corrupt and a crorepati, because I am not a crorepati nor a corrupt. तो भद्रलोक वैसे स्वामी बोले, दादाजी आपने ठीक कहा, ये तो क्रिमिनल्स, सारे क्रिमिनल, जितना पॉलिटिकल पार्टी है और सारे करोड़पति। अरे स्वामी, तो अब बताओ मैं कैसे वोट दे? इसलिए मैं वोट नहीं देता। गवर्नमेंट नानान भावे प्रलोभित करते ভোট দিতে হবে, ভোট দিতে হবে, কিছু না দাও ইয়েস বা নো, ওই নোটা যে আমি ভোট দিচ্ছি না, সেটাও দিতে আসো। আর আজকে এসআইআর দিয়ে কত খালি করা যায় ভোটার লিস্ট, তার চেষ্টা হচ্ছে। এটাও একটা বড় ধরনের লুট, বঞ্চিত করা, ডিসএনফ্রাঞ্চাইজমেন্ট, এই গণতন্ত্রের বিরুদ্ধতা, গণতন্ত্রের ধ্বংসের সূত্রপাত। যেমন এনফ্রাঞ্চাইজমেন্ট দিয়ে গুরুচাঁদ ঠাকুরের চিৎকার চেঁচামেচিতে, সাংগঠনিক শক্তিতে এটা হয়েছিল বাংলায়, যার জন্য সেই বিশ্বদেব দাস, নীরদ বিহারী মল্লিক, হেমচন্দ্র নস্কর, প্রসন্নচন্দ্র রায়কত, রসিকলাল চর্মকার, পঞ্চানন কর্মকার 1920 সালে বাংলার কাউন্সিলে প্রবেশ করেছেন। সেগুলো পরে ম্যানিপুলেট করে ফেলেছে, ওই চুরি করে, যার জন্য ওই শেখর বন্দ্যোপাধ্যায় তার বইতে সুন্দর লিখেছেন। সেই 20 পরে 23 যে ইলেকশন, দাস মানে ওই ম্যানিপুলেট করে, চুরি করে, দাস in 1923 all the Namashudras, despite their caste ties with the majority voters and the recently aroused caste sentiments, lost election to high caste Bhadralok candidates. And that year, a non-Namashudra Charu Chandra Das was nominated as the representative of the depressed classes in the legislature.